আজকে তোমাদের করাবো টেস্ট পেপারের 15 নম্বর স্কুল। আর 15 নম্বর স্কুল আছে তোমার 384 পেজে। তাহলে দেখা যাক প্রথম কোশ্চিন কি বলেছে। বায়ুমণ্ডলের যে স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় তা হলো, সেটার অ্যান্সার হয়ে যাবে ওজোন স্ফিয়ার। সৌর পর্দা, এখানে অতিবেগুনি রশ্মি শোষণ করা হয়, ওই জন্য সেটা পর্দার মতো কাজ করে, ওই জন্য একে সৌর পর্দা বলা হয়। 2 নম্বর কি বলেছে দেখো, উত্তপ্ত করলে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়ে? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে চাপ। উত্তপ্ত করলে চাপ বাড়ে, ভর বাড়বে না, আয়তনও বাড়বে না, আর অন্য সংখ্যাও বাড়বে না, শুধু চাপ বাড়বে। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার। এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর, তাহলে গ্যাসটির ভর কত হবে? 42 হয়ে যাবে। তাহলে কিভাবে হলো দেখো, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে 7, তাহলে গ্যাসটির আণবিক ভর কত হয়ে যাবে? তার ডাবল হবে, তাহলে 7 গুণিত 2, তাহলে কত হয়ে গেল? 14। তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত? 14 গ্রাম হবে, যেটা আণবিক ভর সেটাই গ্যাসের ভর হবে এসটিপিতে, বা 1 মোল গ্যাসের ভর সেটাই হবে। তাহলে সেটা এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর হয়ে গেল তোমার 14 গ্রাম। তাহলে 1 লিটারের কত হবে? আর 67.2 লিটারের কত হবে? তাহলে এটা 3 দিয়ে কেটে যাবে উপর নিচ, আর 3 14 42, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার 42 গ্রাম। তাহলে এটা তোমরা পজ করে বা স্ক্রিনশট করে লিখে নিতে পারো। তারপরে দেখো, তারপর কি বলেছে, এটা হয়ে গেল। তারপর 4 নম্বর, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে, সেটা হয়ে যাবে শুধুমাত্র উষ্ণতার এককের ওপর। অ্যান্সার। তারপরে 5 নম্বর কি বলেছে, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য হবে। তাহলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য কোনটা হবে? এখানে মিউচুয়াল 4/3 দেওয়া আছে। তাহলে দর্পণকে যে কোনো জলেই ডোবাও না কেন, দর্পণের কোনো ফোকাস দৈর্ঘ্যের চেঞ্জ হয় না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এফই হবে। তাহলে সি নম্বর অ্যান্সার। তারপরে দেখো কি বলেছে 6 নম্বর কোশ্চেন, আলোর প্রতিসরণে আপতন কোণের কি বলেছে, আপতন কোণের মান কত হলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল μ1 μ2 সমীকরণটি প্রযোজ্য হয় না। তাহলে এক্ষেত্রে কোনটা হয়ে যাবে? অ্যান্সার 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না 0 হলে? দেখো 0 যদি হয়ে যায় তাহলে সাইন 0 মানে কি 0, তাহলে এখানে যদি 0 মান বসাই আর এখানে 0 মান বসাই নিচেরটা, তাহলে নিচে কোনো কিছুকে যদি ভাগ করে 0 দিয়ে সেটা হয়ে যায় অসঙ্গত বা ইনফিনিটিভ, ওই জন্য এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না 0-র ক্ষেত্রে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। তারপরে দেখো 7 নম্বর কি বলেছে, R1 R2 R3, তারপর এখানে ব্র্যাকেটে দিয়েছে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3। তাহলে রোধ 3টি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত আছে? R দেওয়া আছে তুল্য রোধ। তাহলে কোনটা ঠিক হবে? তাহলে সমান্তরাল সমবায়ে যেটা তুল্য রোধ হবে সেটা গোটায় যুক্ত করে তার থেকে কম হবে। তাহলে তুল্য রোধ যেটা হয়, তাহলে দেখো, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। কেন? আরটা সবচাইতে কম হবে। তুল্য রোধটা কত হবে? সবটাই যোগ করে যেই তুল্য রোধটা বেরোবে, তাহলে ওই যে রোধগুলো দেওয়া আছে তার মধ্যে বড়টার থেকেও কম হবে। তাহলে তুল্য রোধটা সবচাইতে কম,
তারপরে এইটির মধ্যে কোনটা যেটা সবচাইতে একটু কম আছে সেটা হবে, তারপরেটা হবে, তারপরেটা হবে। মানে এই যে তিনটা রোধ দেওয়া আছে এর মধ্যে যেটা সবচাইতে কম তাহলে সেটা এখানে সবচাইতে বেশি হয়ে যাবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে তুল্য এই কী বলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেগুলো রোধ দেওয়া থাকবে যেটার মান সবচাইতে কম থাকবে সেটা এখানে তুল্য রোধের ক্ষেত্রে সেটা সবচাইতে বেশি হয়ে যাবে। তাহলে ওই জন্য এই অ্যান্সারটা হয়ে যাবে তোমার বি দাগের অ্যান্সারটা। তারপরে দেখো 8 নম্বর কী বলেছে, 220 ভোল্ট আর 100 ওয়াট বাতির রোধ কেমন হয়। তাহলে এই রোধটা তোমরা একটা সূত্র আছে পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর, এই সূত্র দিয়ে এটা হয়ে যাবে। দেখো তাহলে এটা কী বলছে, রোধ দেওয়া আছে, তাহলে আমরা জানি পি ক্ষমতা, বি ভি হচ্ছে ভোল্ট বিভব প্রভেদ, আর আর হচ্ছে তোমার রোধ। তাহলে রোধটা আমাকে বের করতে বলেছে, তাহলে এটা এখানে নিয়ে চলে আসলাম, এটা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে ভি স্কোয়ার, ভি এর মান দেওয়া কত 220 ভোল্ট, স্কোয়ার আছে ওই জন্য 2 বার গুণ করে দিলাম। আর তোমার পি ওয়াট ক্ষমতা কত দেওয়া আছে 100 ওয়াট, তাহলে 0 0 0 0 কেটে গেল, আর 22কে 22 দিয়ে গুণ করে 484। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার 484 ওহম। তাহলে এটা হয়ে যাবে 484 ওহম। তাহলে 484 কোথায় আছে, ডি নাম্বারে। তাহলে কীভাবে হলো বুঝে গেলে। 9 নম্বরটা দেখো, একটি বিটা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান হয়। তাহলে বিটা কণা কি হয়, একটা ইলেকট্রনের কণার স্রোত, আর আলফা কণা কি হয়, দুটা হিলিয়াম কণার স্রোত। তাহলে যেহেতু একটা ইলেকট্রন কণার স্রোত তাহলে এই ইলেকট্রনের সমান হবে, ওই জন্যে এটা অ্যান্সার সমান হয়ে গেল। তারপরে দেখো 10 নম্বর কী বলেছে, কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচাইতে কম। তাহলে লিথিয়ামের বিজারণ ক্ষমতা এখানে সবচাইতে কম। 11 নম্বর কী বলেছে, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান। তাহলে সমযোজী বন্ধন বর্তমান হচ্ছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এর সমযোজী বন্ধন। তারপরে দেখো 12 নম্বর কী বলেছে, কপারের তড়িৎ বিশোধনের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো এটা Cu আর Cu2+2e, মানে এটা তোমার জারণ হয়ে যাচ্ছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই জারণ বিক্রিয়াটা হবে অ্যানোডে। তারপরে 13 নম্বর, বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হলো অ্যামোনিয়া হয়ে যাবে। কেন অ্যামোনিয়া ব্যবহার করা হয়, অ্যামোনিয়া কী করে তোমার নিম্ন উষ্ণতা তৈরি করতে সাহায্য করে। তাহলে নিম্ন উষ্ণতা তৈরি করতে সাহায্য করলে তাড়াতাড়ি তোমার বরফকে জমিয়ে জলকে বরফে জমিয়ে দিবে, ওই জন্যে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তারপরে কী বলছে, থার্মিট মিশ্রণটি হলো Fe2O3 আর অ্যালুমিনিয়াম। তারপরে দেখো তারপরেরটা কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম কি সেটা তোমাদের চেয়েছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের আগে সংজ্ঞা জেনে নিতে হবে। অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাহলে একটা কার্বন দুটা কার্বন মিথ, তাহলে মিথ আর ইথ, আর এটা উইক অ্যাসিড, তাহলে এটা হয়ে যাবে তোমার ইথানোয়িক অ্যাসিড অ্যান্সার। তারপরে দেখো তোমাদের MCQ শেষ হয়ে গেল। তাহলে এটা যেটা 15 নম্বর স্কুল করা আছে, এরপরে আরও 5টা স্কুল করাবো। তাহলে টোটাল তোমাদের 20টা স্কুল এবিটি এর ভৌতবিজ্ঞানের কোশ্চেন করিয়ে দেবো। তাহলে এই 20টার যেটা MCQ আর ACQ, যে টোটাল 36টা করে কোশ্চেন আছে প্রত্যেকটা সেটে, এই 36টা কোশ্চেন করে নিলে এই 20টা সেটের আশা করি তোমাদের 20 থেকে 20 মিনিমাম 20টা অবশ্যই পড়বে। এই তোমার 20টা সেটের
যে মাধ্যমিক কোশ্চিন হবে সেটা অবশ্যই তোমাদের 20টা অবশ্যই পড়বে, তার থেকে বেশিও পড়তে পারে। তাহলে এই কয়েকটা 20টা সেটের প্রশ্নগুলো মুখস্থ করে না তোমাদের 20টা তোমার কোশ্চিন প্রায় কমন হয়ে যাবে। তাহলে সবাই এই 20টা সেটের এমসিকিউ আর এসিকিউগুলো করে নেবে। তাহলে দেখো এসিকিউ কি বলেছে। প্রথম কোশ্চিন, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম ও সংকেত লেখো। এটা কি? মিথেন, CH4। জৈব গ্রিন হাউস গ্যাসের নাম আর সংকেত, নাম হয়ে গেল তোমার মিথেন আর সংকেত CH4। তারপরে 2 নম্বর, এমন একটি শক্তি উৎসের নাম করো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। তাহলে সেটা হয়ে যাবে তোমার ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি সূর্য থেকে প্রত্যক্ষভাবে জড়িত নয় আর পরোক্ষভাবেও জড়িত নয়। অথবা কি দিয়ে কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক। তাহলে এটা হয়ে যাবে তোমার ট্রপোস্ফিয়ারে। তারপরে দেখো চার্লসের সূত্র ভিটি লেখচিত্রের উষ্ণতা অক্ষের কোন উষ্ণতায় ছেদ করে। তাহলে এটা হয়ে যাবে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছেদ করবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় ছেদ করবে। তারপর কি বলছে, 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির SI এককের মান কত। এটা একটু ঘুরিয়ে বলেছে, এটা অ্যাকচুয়ালি তোমার চেয়েছে আর এর মান। তাহলে কেমন করে ঘুরিয়ে দিয়েছে দেখো, আমি করে দিয়েছি, এটা দেখো। তাহলে আমরা কি জানি, 1 মোলের ক্ষেত্রে বলেছে, আর আদর্শ গ্যাসের সমীকরণ কি, PV = nRT। তাহলে PV = nRT। তাহলে এই টিটাকে আমি এই পাশে নিয়ে চলে আসলাম। তাহলে কি বাঁচলো, n আর r বাঁচলো। তাহলে 1 মোলের ক্ষেত্রে বলেছে, যেহেতু 1 মোলের ক্ষেত্রে বলে n এর মান 1 বসে দিলে কত হয়ে যাবে, PV/RT। তাহলে এইটার আমার মান চেয়েছে, এইটুকুর মান মানে কি, আর এর মানটাই এইটুকু। তাহলে আর এর মানটা বসিয়ে দিলে হলো। তাহলে SI পদ্ধতিতে আর এর মান করে কি জানি, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটা। তাহলে এটাই হয়ে গেল তোমার, একটু এটা ঘুরিয়ে বলেছে। যারা বুঝতে পারবে না তারা করতে পারবে না, আর যারা একটু বুঝে যাবে তারা অবশ্যই করতে পারবে। তাহলে এটা আশা করি তোমরা বুঝে নিয়েছো। এই রকম টাইপের আসলে তোমরা ছাড়বে না। তারপরে দেখো কয় নম্বর হলো এটা, 4 নম্বর। তারপর কি বলেছে, তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। তাহলে এটা হয়ে যাবে আপত্য প্রসারণ গুণাঙ্ক পাত্রের ওপর নির্ভর করে। তারপরে অথবা কি বলেছে, কোনো কঠিনের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ ডিগ্রি সেন্টিগ্রেড হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে, তাহলে এটাও অঙ্ক আছে। তাহলে দেখো এটাও আমি করে দিয়েছি, এইটুকু দেখো। তাহলে কত বলেছে, প্রদত্ত বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তোমার দেওয়া আছে কত, 2 × 10⁻⁵ সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে আমরা কি জানি, β/2 = γ/1, এটা আমরা সূত্র জানি। তাহলে কি দেওয়া আছে, বিটার মান দেওয়া আছে, তাহলে বিটার মান বসিয়ে দিলাম। তাহলে 2 আর 2 কেটে গেল। তাহলে আলফা সমান কি হলো, 10⁻⁵। তাহলে অ্যান্সার হলো আলফা সমান 10⁻⁵। তাহলে বুঝে গেলে, তাহলে এটার অ্যান্সার হলো 10⁻⁵। রৈখিক বিবর্ধনের একক কি। তাহলে রৈখিক বিবর্ধনের কোনো একক নাই, রৈখিক বিবর্ধনের কোনো একক নাই, এটা তোমাদের মনে রাখতে হবে। পুরোটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে ওটা হয়ে গেল তোমার রৈখিক বিবর্ধনের কোনো একক নেই। তাহলে একটি কাঁচের দণ্ডকে গ্লিসারিনে ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন। তাহলে সেটি অদৃশ্য হয়ে যাওয়ার কারণ হচ্ছে কাঁচের প্রতিসারাঙ্ক আর গ্লিসারিনের প্রতিসারাঙ্ক প্রায় সমান। এটা আমি লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট করে লিখে নিতে পারো।
তাহলে গ্লিসারিন ও কাঁচের প্রতিসারাঙ্ক প্রায় সমান থাকে, তাই যদি গ্লিসারিনের মধ্যে কাঁচ দণ্ডকে ডোবালে কী হবে, অদৃশ্য হয়ে যাবে। বুঝে গেছ? ব্যাস। তারপরে এটা হয়ে গেল। তারপরে দেখো 8 নম্বর কী বলেছে, একই পরিবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? তাহলে মোটাটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সবচাইতে বেশি হবে। কেন? দৈর্ঘ্য যদি সমান থাকে আর বেদ যদি কম হয়, বা বেদের সঙ্গে কী হয়, তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক হয়, তাহলে বেদ যেটা মোটা হবে তার তড়িৎ প্রবাহটা কী যাবে, সবচেয়ে বেশি হবে। তাহলে মোটা হলে কী যাবে, বেশি হবে, আর কম হলে রোধটা কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। কম হলে রোধ বেশি হবে, আর মোটা হলে রোধটা কম হয়ে যাবে। তাহলে এইটুকু মনে রাখতে হবে। তাহলে আরেকবার বলে দিই ভালো করে, একই প্রবাহীর পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তাহলে একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে মোটা দিয়ে। মোটা যেটা হবে তার রোধ কী হয়ে যাবে, কম হবে, আর সরু যেটা হবে তার রোধ বেশি হবে যদি তারের দৈর্ঘ্য সমান থাকে। তাহলে আশা করি এবার বুঝে গেছো। তারপরে 9 নম্বর কী বলেছে, বাল্যচক্রের প্রবাহের দিক পরিবর্তন না করে কিভাবে চাকাটির ঘূর্ণনের অভিমুখ উল্টে দেওয়া যায়? তাহলে প্রবাহ মাত্রার দিক পরিবর্তন করব না, তাহলে কি করতে হবে, যেটা চুম্বক আমরা দণ্ড চুম্বক ব্যবহার করছি সেটা দক্ষিণ মেরুটা উত্তর মেরু করে দিতে, উত্তর মেরুটা দক্ষিণ মেরু, তাহলেই বাল্যচক্রের ঘূর্ণনটা উল্টে যাবে। তারপরে দেখো 10 নম্বর, কুরি ও বেকারেলের মধ্যে সম্পর্ক কি? তাহলে সম্পর্ক হচ্ছে 1 কুরি সমান 3.7 × 10⁻10 বেকারেল। এটুকু মনে রাখবে। বুঝা যাচ্ছে? ব্যাস, দেখো এবার 1 কুরি সমান 3.7 × 10⁻10 বেকারেল। তাহলে এবার দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ ব্যাস। তারপরে দেখো, তাহলে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস হচ্ছে তোমার নিউক্লিয়াস বা নিউক্লিয় শক্তি। তাহলে নিউক্লিয়াস বা নিউক্লিয় শক্তি দুটোই বলতে পারো। তারপরে দেখো কী বলছে, ডান দিক আর বাম দিক। তাহলে একটি অভিজাত মৌল, একটি অভিজাত মৌল মানে যেটাকে ভাঙা যাবে না শর্ট করে, যেটা সক্রিয়তা খুব কম, তাহলে সেগুলোকে অভিজাত মৌল বলা হয়। তাহলে সেটা কী হয়ে যাবে, তাহলে সেটা নিশ্চয়ই নোবেল গ্যাস হবে, যেহেতু সক্রিয়তা কম, তাহলে সেটা হয়ে যাবে তোমার ক্রিপ্টন। সি নম্বর অ্যান্সার হয়ে গেল। তারপরে হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়ে লোহা, তাহলে লোহা কোথায় আছে, 1 নম্বরে, তাহলে এটা হয়ে যাবে এ নম্বর। তারপরে ধাতু সংকর কাঁসাতে উপস্থিত থাকে তোমার টিন। আর মুদ্রা ধাতু কোনটা, মুদ্রা ধাতু হচ্ছে তোমার এজি, সিলভার। তাহলে গেল। তারপর পরের পেজে দেখো, ব্যাস। তারপর কি বলছে 12 নম্বর, এ ও বি মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17। তাহলে 12 আর 17, তাহলে 12তে কে থাকছে, ম্যাগনেসিয়াম, আর 17তে কি, ক্লোরিন। তাহলে 12 আর 17 আমরা ভেবে নিলাম, যেহেতু আমাকে এ বি বলে দিয়েছে তাহলে ওটা আর ভাবছি না। তাহলে পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? তাহলে যৌগের সংকেত কি হয়ে যাবে, তাহলে 12, তাহলে 12র নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কে আছে, নিয়ন 10। তাহলে এর 10 হতে গেলে কি দুটা দান করবে, তাহলে এটা অবশ্যই দুটা দান করবে। আর এটা কি 18 মতো হতে চাইবে, তাহলে একটা কি করবে, গ্রহণ করবে। তাহলে এটা দান করছে দুটো আর গ্রহণ করছে একটা,
তাহলে কি যে কোনো যৌগের আমরা কি জানি চার্জ, মোট চার্জটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এ যেহেতু দুটা দান করছে, তাহলে এ দুটা একটা নিব, আর এ যেহেতু একটাই গ্রহণ করছে, তাহলে এগুলো দুটো নিয়ে নেব। এই এই 17 যেটা আছে, বি আছে, তাহলে এটা দুটো নিতে হবে। তাহলে তো এই যে দুটো ছাড়বে এ একাই, তাহলে এ তো একটাই নিতে পারবে, ওই জন্য দুটোকে নিতে হবে। তাহলে এর সংকেত হচ্ছে AB2। বুঝতে পারলে? ব্যাস। তারপরে দেখো 13 কি বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি? জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটা হচ্ছে অক্সিজেন। তাহলে এটার উত্তর হয়ে যাবে অক্সিজেন O2। তারপরে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, সেটা হয়ে যাবে তোমার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তারপরে কি বলছে, অ্যানোড মাঠে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। তাহলে অনেক ধাতু আছে, যেমন প্ল্যাটিনাম, তারপর সিলভার, গোল্ড, এই সমস্ত ধাতুগুলো। তারপরে দেখো উত্তপ্ত কপার অক্সাইড এর ওপর দিয়ে NH3 অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? তাহলে এটা গ্যাস হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস N2। এটার অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস N2। তারপরে দেখো অথবা কি বলেছে, কালাজ্বরের ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত যৌগটির নাম লেখো। তাহলে ব্যবহৃত যৌগটির নাম হচ্ছে ইউরিয়া হিস্টাবামাইন। ইউরিয়া বা হিস্টাবামাইন। তারপর দেখো অসল্ট পদ্ধতিতে প্রথম ধাপে কি বলেছে, NH3 জারিত হয়ে কি উৎপন্ন করে? প্রথম ধাপে NH3 জারিত হয়ে তোমার উৎপন্ন করবে NO, নাইট্রোজেন অক্সাইড। তাহলে উৎপন্ন করবে NO, নাইট্রোজেন অক্সাইড। 17 নম্বর কি বলেছে, সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখো। সরলতম অ্যালকিনের নাম ও সংকেত। তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি সরলতম বলেছে, তাহলে এটা হয়ে যাবে সরলতম অ্যালকিন। তাহলে কি বলেছে, তাহলে ডাবল বন্ড, তাহলে CH2 ডাবল বন্ড CH2, তাহলে এর নাম হয়ে যাবে ইথিন। বুঝে গেল? তারপরে দেখো ইথিন, এটা হয়ে গেল। তারপরে কি বলেছে 18 নম্বর, ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান কি? তাহলে এটার উপাদান হচ্ছে ইথানল। ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান হচ্ছে তোমাদের ইথানল। অথবা কি বলেছে, ইথিলিন অণুতে HC11C বন্ধন কোণের মান কত? তাহলে এখানে বন্ধন কোণের মান হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে তোমাদের এই স্কুলটা শেষ হয়ে গেল। তাহলে যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সব ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।